রুদ্র জানার ইচ্ছে দেখে হোসেন যেন আগ্রহ পেল অনেকটা। আগে থেকে উত্তেজনা নিয়ে বললেন, হ্যাঁ, সে যে আপনার গুলি লেগেছিল, ব্লাড দরকার হয়েছিল, তখন তো ওই আপনাকে ব্লাড ডোনেট করলো। কি আর বলবো বলুন, আপনার ভাই তো নিতে নারাজ। হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলো বেশ দূরে বিধায় সে যদি আপনার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো, ভাবতে পারছেন? চেনে না জানে না, অথচ আপনাকে রক্ত দেওয়ার জন্য যেচে এগিয়ে এলো মেয়েটা, আজ আবার বাঁচালো। সত্যি এখনকার দিনে মানুষের অভাব নেই, কিন্তু এরকম ভালো মানুষের সত্যি বড় অভাব। রুদ্র এতক্ষণ বিহম্ব হয়ে শুনছিল, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে বোধহয়। অস্পষ্ট আওয়াজে বলল, উনি সেই মেয়ে। হোসেন ঠিক শুনতে পেল না, তবে ঠোঁট নাড়ানো দেখে বুঝলেন রুদ্র কিছু বলল। নিশ্চিত হতে বলল, কিছু বলবেন মিস্টার রওশন? রুদ্র চমকালো। হ্যাঁ না। রুদ্র ধ মেরে দাঁড়িয়ে থাকা ঠিক পছন্দ হলো না হোসেনের। এরকম কথা শুনে কেউ এমন নির্বাক থাকে কি করে? সে হলে তো কৃতজ্ঞতা লুটিয়ে পড়ত। ওকে মিস্টার রওশন, আমি তাহলে আসছি এখন। 20 মিনিটের মাথায় সে যদি জ্ঞান ফিরে আসার কথা, আপনি চাইলে দেখা করে নেবেন। রুদ্র ভদ্রের মতো মাথা ঝাঁকালো। হোসেন ঢুকে পড়লেন চেম্বারে। রুদ্র তখনও স্তম্ভের মতো দাঁড়িয়ে, তার মাথায় এখন কিছুই ঢুকছে না। ঘুরে ফিরে সব গোলক ধাঁধার সমাধান এই মেয়েতেই হলো। এই সেই হোটেলের মেয়ে যে কিনা টাকার বিনিময়ে তার সাথে রাত কাটালো, আবার এই মেয়ে তাকে রক্ত দেওয়ার দৌলতে পাঠানো টাকা ফেরত পাঠালো কেন? ব্যাপারটা কেমন রহস্যময় উপন্যাসের মতো হয়ে গেল না? রুদ্র একটু খারাপও লাগছে এখন। এই মেয়েটাই তাকে দুবার সেভ করলো, অথচ মেয়েটাকে নিয়ে কি নির্মমানের চিন্তাভাবনাই না ছিল তার। অবশ্য তার এতে কি দোষ? মেয়েটা যা করেছে তাতে তার জায়গা থাকলে যে কেউ এইসবই ভাববে। রুদ্র পায়চারি করলো খানিকক্ষণ। এই একটা মেয়ে গত 2 দিন যাবৎ তাকে পাগল করে দিচ্ছে। কেউ কি জানে? সব হিসাব মিলিয়েও একটা জায়গা আটকে যাচ্ছে রুদ্র। যে মেয়ে বারবার হাতের টাকা পেয়েও নিচ্ছে না, সে মেয়ে কেন টাকার বিনিময়ে আমার সাথে হোটেলে থাকতে গিয়েছিল? কি এমন দরকারে? না, কিচ্ছু আসছে না মাথায়। বড্ড ফাঁকা ফাঁকা লাগছে মাথাটা। তার মন বলছে কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কি? তার কি জানা উচিত? না কেন, এটা সম্পূর্ণ সেই মেয়ের ব্যাপার। সে কেন মাথা ঘামাবে? কিন্তু মাথা না ঘামিয়ে সে শান্তিও পাবে না। হ্যাঁ, তার জানা উচিত, সবটা জানা উচিত, নিজের শান্তির জন্য হলেও। কিন্তু কিভাবে জানবে? মেয়েটাকে সরাসরি জিজ্ঞেস করলে কি মেয়েটা তাকে বলবে? এখনো হয় না। উল্টো মেয়েটি যদি তার ভাবনার মতোই অন্যরকম হয়, তবে তাকে দেখে অস্বস্তি বোধ করবে। তাহলে এখন সে করবেটা কি? হাসপাতালে এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে এসেছে অদ্র। মুবারক থেকে জেনেছে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। পুরোটা না শুনে ছুট লাগিয়েছে ছেলেটা, প্রাণপ্রিয় ভাই তার। সে কিনা গাড়ি তলায় পড়তে যাচ্ছিল। অদ্র দুঃখে শোকে শেষ প্রায়। কি দরকার ছিল রুদ্র একা বের হওয়ার, তাও ড্রাইভার ছাড়া? মনে মনে রুদ্রকে কড়া শাসন করতে মন চাইলেও সে সাহস তার এখনো হয়নি। হাসপাতালে এসে করিডোরে এসেছে অদ্র। পথে অবশ্য একজনকে জিজ্ঞেস করেছিল রুদ্রর কথা। সে দেখিয়ে দিয়েছে রুদ্র কোথায়। রুদ্র চেয়ারে বসে আছে, ভাবছে কিছু। হাঁটুর ওপর ঝুঁকে হাত ঠেকিয়েছে থুতনিতে। আশেপাশে খেয়াল নেই তার। পরনে আকাশি রঙের শার্টের রক্তের ছোপ ছোপ দাগ এখনও। অদ্র ঘাবড়ালো। এমন রক্ত কোত্থেকে এলো? দ্রুত পায়ে এগিয়ে আসে অদ্র। কাঁধের ওপর হাত ছুঁয়ে আস্তে করে ডাকে, ভাই। স্পর্শ পেয়ে ধ্যান ভাঙল রুদ্রের। ঘাড় ফেরাতে অদ্রকে দেখে অবাক কণ্ঠে বলল, এ কি তুই এখানে? অদ্র রুদ্রের পাশের চেয়ারে বসলো। বলল, মুবারক থেকে জানতে পারলাম তোমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তুমি হাসপাতালে, তাই আর থাকতে পারিনি, চলে এসেছি। তুমি ঠিক আছো ভাই? অদ্র খেয়াল করলো রুদ্র গভীর চিন্তা। এখন কি আর কিছু বলা ঠিক হবে? অভ্র চুপ করলেও রুদ্র বলে উঠল, ঠিক থাকতাম না হয়তো, যদি না মেয়েটি আমাকে বাঁচাতো। অদ্র অবশ্য একটু শুনছিল মুবারকের কাছে, তাই আর অবাক হয়নি। তবে বুঝল এত রক্ত নিশ্চয় মেয়েটির। ছোট করে শুধালো, এখন তার কী অবস্থা?
রুদ্র নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসল। ভালো জানি সেই মেয়েটাকে কে, সেই মেয়েটি যে তোর পা ভাঙার হুমকি দিয়েছে। অভ্র তরাক করে লাফিয়ে উঠল, গোল গোল চোখে চেয়ে বলল, কি? ওই ঝোরগুটে মেয়েটি? মানে আগেরবার যে তোমাকে? রুদ্রর মুখে গম্ভীর ভাবখানা দূর হলো। অভ্রের চোখ মুখ দেখে কেমন হাসি পেল তার। কি নাম দিল মেয়েটি? ঝোঁকরুটে? মেয়েটি কি আসলে তাই? অত্র আওয়াজে ধ্যান ভাঙল রুদ্রের। অভ্র কেমন টেনে টেনে বলে, ও গড, মেয়েটা তো বলতে গেলে তোমার জন্য অ্যাঞ্জেল হয়ে গেল ভাইয়া। না হলে তুমিও বারবার বিপদে পড়ছো আর এই বাঁচাচ্ছে তোমায়। হ্যাঁ, রক্ত দেওয়া ব্যাপারটা না হয় একটু স্বাভাবিক, কারণ অনেকে স্বেচ্ছায় রক্তদানটা করে, কিন্তু আজকাল বিষয়টা অনেক গভীর। কি এমন রিস্ক নিয়ে গাড়ি ভর্তি রাস্তা কাউকে বাঁচাতে যাবে না? মরার ভয় সবার থাকে। অত্র বিরক্তি নীতি রুদ্র মাথা দুলিয়ে হাসল, বিদ্রুপের হাসি। ছেলেটা কি বলল? অ্যাঞ্জেল? হ্যাঁ, রুদ্র আবার অ্যাঞ্জেল? পৃথিবীতে সব থেকে মজার কৌতূহল হয়তো এই কথাটাই। মেয়েটার সাথে দেখা করেছো ভাই? রুদ্র এবার সিরিয়াস মুখ করল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ বসে বসে অনেক কিছু ভেবেছে, প্ল্যানিং ফুল কমপ্লিট। তার অনুমান সত্যি হলে এভাবে মেয়েটার সামনাসামনি যাওয়া ঠিক হবে না। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করা অবশ্যই রুদ্রের জুড়ি মেলা ভার। রুদ্র পকেটে দুহাত ঢুকিয়ে বলল, তুই গিয়ে দেখা করে আয়। অদ্র দু ভুরু উপরে তুলে বলো, আমি গিয়ে কি বলবো ভাই? ছেলেটার কথাটা একটু বোকা বোকা শোনালো না? লম্বায় বাড়লেও বুদ্ধি হয়েছে কি? রুদ্রের চোখ ছোট করে বলো, যে মেয়ে তোর ভাইকে বাঁচালো তাকে দেখতে যাওয়া তোর দায়িত্ব নয়? অভ্র মাথা নাড়ালো, হ্যাঁ দায়িত্ব তো। রুদ্র আবার বলল, বলবি ও যাকে আজ বাঁচালো তুই তার ভাই। বোঝা গেল। অভ্র এবারও মাথা ধুলায়। রুদ্র যেতে নিয়ে আবার ফিরে তাকালো, বলল, শোনো, মেয়েটার সামনে আমার নাম বলবি না, ভুলো না। ঠান্ডাভাবে বলল। অভ্রের মনে হলো রুদ্রের হুমকি দিল তাকে, যদিও রুদ্র ভালো কথাই এমন শুনলেও মনে হয় ধমকাচ্ছে। কিন্তু তুমি? আমি আসছি। বেডের ওপর আধশোয়া হয়ে আছে সে, যদি মাথায় ব্যান্ডেজ করা, পাগুলো ভীষণ ব্যথা করছে, সমস্ত গা ভারী ভারী লাগছে, ম্যাচ ম্যাচ করছে। ডাক্তার বলছে পায়ে তেমন কিছু হয়নি, শুধু পেশিতে টান পড়া ব্যথা হচ্ছে, 2-1 দিন বাদে ঠিক হয়ে যাবে। আজ তার টিউশনি 2টো বেতন দিতে চেয়েছিল, সেগুলো থেকে বাজার নিয়ে ফেরার পথে এত কিছু ঘটে গেল। আবার নিশ্চয় অপেক্ষা করছেন, ভীষণ চিন্তাও করছেন। হোসেন আঙ্কেল কি বাবাকে জানিয়েছে কিছু? আল্লাহ যেন না জানায়, জানালে বাবা ছটফট করবেন, নিজেকে দোষারোপ করবেন। না না প্লিজ আঙ্কেল, কোথায় যে গেলেন উনি? আমি কি এখন বাড়ি যেতে পারবো? জানা দরকার, কিন্তু একা যাবো কী করে? পায়ে তো খুব ব্যথা, মাটি ছুঁতে পারবো কি না সন্দেহ। আঙ্কেল, সে যে এলেন আর দেখা নেই। ডাক্তার মানুষ ভীষণ ব্যস্ত, কিন্তু আমি এভাবে বসে থাকবো কতক্ষণ? আমার তো সিরিয়াস কিছু হয়নি যে 2-3 দিন হাসপাতালে থাকা প্রয়োজন। আঙ্কেল এলে একবার জেনে নিতাম সেই লোকটা কেমন আছে। উনি কি আমার হাসপাতালে এনেছিলেন? হবে বোধ হয়। না হলে হোসেন আঙ্কেল তো জানার কথা নয় রাস্তা কি ঘটেছে। উনি তো খুব রেগেছিলেন, ধমকও দিয়েছেন আমাকে, কিন্তু আমি কি করব? কারো বিপদ দেখলে সাহায্য না করে থাকা যায় নাকি? আমি তো পারি না, শরীরের মধ্যে কেমন নিষ্পিস করে আমার। অবশ্যই এত কিছুর মধ্যে একটা জিনিস ভেবে শান্তি পাচ্ছি যে লোকটার কিছু হয়নি, বাঁচাতে পেরেছি তাকে। কিন্তু অমন দামড়া লোক রাস্তা পার হতে পারে না, কেমন বাচ্চাদের মতো করছিল। কে ছিল লোকটা? আঙ্কেল তো কিছু বলল না এ ব্যাপারে, শুধু ভবিষ্যতে এমন ঝুঁকি না নেয় যাতে তার জন্য হম্বিতম্বি করে গেলেন। আসতে পারি? হ্যালো মিস, শুনতে পারছেন? আসবো কি ভিতরে? সে যদি টনক নড়ল। এতক্ষণ কেবিনের দরজা চেনা পরিচিত লোকটি দেখে বিস্মিত হলো। আরে আপনি এখানে, আসুন। অপ্র ভিতরে ঢুকতে ঢুকতে বলো, কি করব বলুন? ঘুরে ফিরে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে, তা এত কি ভাবছিলেন বলুন তো? আমি সেই কখন থেকে ডাকছিলাম। সে যদি লজ্জা পেল, সে জান প্রাণ নিয়ে ভাবছিল, বলে কোনো কিছু কর্ণকুহ হয়নি। ইস, লোকটা কি ভাবলেন?
সেজদির মুখ দেখে হাসল অব্র। বলল, আমি কিছু মনে করিনি। সেজদি মুচকে হেসে বলল, ধন্যবাদ। তবে আপনি? অব্র কথা কেড়ে নিয়ে বলল, আমি এখানে কেন তাই ভাবছেন তো? জি। অব্র টুল টেনে বসল। বলল, না না, ভাববেন না যে আবারও টাকা দিয়ে আপনাকে অপমান করতে এসেছি। আমার পা ভাঙা ভয় আমার কাছে। সে যদি হেসে ফেলল শব্দ করে। আসলে ওই দিন এত রাগ হয়েছিল তাই বলে ফেলেছি। কিছু মনে করবেন না। টাকা পয়সার ব্যাপারে আমরা একটু অ্যালার্জি আছে। আমি কিছু মনে করিনি। কথাটা মুখে বলল অব্র, মনে মনে বলল, করেছি, অনেক কিছু মনে করেছি। আপনি আমার পা ভাঙবেন আর আমি কিছু মনে করব না, এত উদার আমি নই। সে যদি প্রশ্ন করল, কিন্তু আপনি এখানে কেন বললেন না? অব্র লম্বা শ্বাস ফেলে বলল, আসতে তো হতোই, না এসে উপায় আছে বলুন? কারণ আজকে আপনি যে লোকটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি আমার ভাই। সে যদি হাঁ করে বলল, উনি আপনার ভাই ছিলেন? মানে সেই লোকটা? জি, আমার সেই ভাই যাকে আগেবারও আপনি বাঁচিয়েছেন। সে যদি এবার চোখ নামিয়ে বলল, বারবার এভাবে বাঁচানোর কথাটা উল্লেখ করবেন না। বাঁচানো একমাত্র মালিক আল্লাহ। আমি উসিলা মাত্র। বাঁচা মরা সব ওনার হাতে। এই প্রথম সেজুতির কথায় মুগ্ধ হলো অব্র। না, মেয়েটি ভালোই। তখনই কেবিনে ঢুকলো হোসাইন। অব্রকে দেখে হেসে বললেন, আরে মিস্টার চৌধুরী যে, আপনি কখন এলেন? অব্র উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন হোসাইনের সাথে। চমৎকার হেসে বলল, আমার ভাইকে বাঁচাতে গিয়ে যারা অ্যাক্সিডেন্ট তাদের দেখতে আমি আসবো না? নিশ্চয়। হোসাইন এবার সেজুতির দিকে ফিরলেন। বেশ গুছিয়ে বললেন, আমিরকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি তুমি আমার কাছে আছো। এইটুকু শুনতেই সে যদি চোখ কপালে তুলল। হোসেন বুঝতে পেরে বলল, ভয় পাওয়ার কিছু নেই। অ্যাক্সিডেন্টের কথা জানায়নি, শুধু শুধু চিন্তা করবে, তাই বলেছি দেখা করতে এসেছ। সে যদি নিশ্চিন্তে শ্বাস ফেলল, হেসে বলল, এইটুকুতে হবে আঙ্কেল, অনেক ধন্যবাদ তোমাকে। হোসেন মুখটা গোমরা করে বলল, সাহায্যটা রোজ রোজ পাবেন না, সেটাও মনে রেখো। সে যদি মুখটাকে চোরের মতো করে নামিয়ে ফেলল। হোসেন ছোট্ট শ্বাস ফেলে হাতের কাগজ এগিয়ে দিয়ে বলল, তোর প্রেসক্রিপশন ডাক্তার রাতুলের থেকে নিয়ে এলাম, সব ওষুধ মতো খাবি। সে যদি হাত বাড়ানো আগেই অব্র হোসেনের হাত থেকে নিয়ে নিল। দুজন তাকাতে বলল, আপনি তো অসুস্থ, আপাতত আমি রাখছি। এইটুকুর জন্য নিশ্চয় পা ভাঙবে না। সে যদি হোসেনের দিকে তাকালো, সে কিছু বোঝেনি। কথা বেশি দূর করাতে পারে ভেবে আস্তে করে বলো, আচ্ছা রাখুন। ওনার থেকে রিলিজ, তাই না? জি। হোসেন এসে সেজুতির মাথায় হাত বোলালো। মাথা ব্যথা করছে? সেজুতি দুপাশে মাথা নাড়ালো। তুই একটু অপেক্ষা কর, আমি কজন পেশেন্টকে দেখে তোকে পৌঁছে দিয়ে আসবো। পাশ থেকে অব্র হৈ হৈ করে বলো, না না, আপনার যেতে হবে না, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসবো। সে যদি ভুরু কুচকে তাকালো, সে কি আপনি কেন যাবেন? প্লিজ এটাতে না করবেন না প্লিজ। তাছাড়া ডক্টর হোসেন আপনাকে দিয়ে আসার সময়টুকুতে অনেক পেশেন্টকে দেখতে পারবেন, তাই না? কত লোক সিরিয়াল ধরে আছে, তাদের কষ্টটা কমে যাবে। অব্র খুব ভালোভাবে বুঝে গিয়েছে তার টিক্সটা কাজে লাগবে। সে যদি নিশ্চয় এটা শুনে রাজি হবে। সে যদি খানিক ভেবে বলল, ঠিক আছে। অব্র মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। সে ঠিক তাই বলল, যা রুদ্র শিখিয়ে পড়িয়ে গিয়েছে। ঠিকমতো বলতে পেরেছ তো? ভাই আবার ঝাড়ি না মারলে হয়। আমি একটু আসছি বলে ক্যাবিন থেকে বেরিয়ে রুদ্রকে কল দিল। হ্যাঁ ভালো। ভাই এবার কি করব? পৌঁছে দেব? না, তোকে যেতে হবে না। তাহলে কে যাবে? সময় হলে দেখবি। কিন্তু তুমি কোথায়? আসছি। রুদ্র লাইন কেটে দিয়েছে। অদ্র আবারও কেবিনে ঢুকলো। সে যদি এবার পা ঝুলিয়ে বসেছে বিছানায়। অভ্রকে দেখতে বলল, এবার তাহলে যাই আমরা। আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। অভ্র কি বলবে খুঁজে পেল না। চট করে মিথ্যে সে বলতে পারে না। আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, আমি যেতে পারবো না। প্লিজ কিছু মনে করবেন না। ভাই বলল ওই আপনাকে পৌঁছে দেবে। উনি আবার শুধু শুধু কেন যাবে?
ইনফ্যাক্ট আপনারও যাওয়া প্রয়োজন ছিল না, আমি কিন্তু ম্যানেজ করে নিতে পারতাম। হ্যাঁ, সে হয়তো আপনি পারতেন ম্যানেজ করতে, কিন্তু আপনাকে পৌঁছে দিতে যাওয়াতে আমার যে একটু হলেও শান্তি পাবো, সেটা কি হাতছাড়া করা যায় বলুন? আপনি জাস্ট 2 মিনিট বসুন, ভাই এক্ষুনি এসে পড়বে। সেজুতির আর কিছু করার নেই, হোসেন অলরেডি বেরিয়ে গেছে ওটির উদ্দেশ্যে। ছোট করে বলো, ঠিক আছে। সময় যেতে না যেতেই রুদ্র এসে ক্যাবিনের সামনে দাঁড়ালো। প্রথমে চোখ পড়ল সেজুতির উপর। কপালে ব্যান্ডেজ, গালে ওয়ান টাইম ব্যান্ডেজ, পরনে নীল রঙের 3 পিস। মেয়েটিকে কি সুন্দর লাগছে। রুদ্র নিজের কাছে প্রশ্ন করল, কিন্তু উত্তর এলো না অনেকক্ষণও। পর মুহূর্তে নিজের চিন্তা নিজে মুখ থুবড়ে পড়ল সে। মেয়েটিকে সুন্দর লাগলেই বা তার কি? অব্র এক তরঙ্গ মিশ্রিত ঠান্ডা গলার স্বর, এমন গম্ভীর আওয়াজ কবিতা আবৃত্তির জন্য একদম পারফেক্ট। এমনটাই মনে হলে সেজুতির। অব্রর সাথে সাথে সেও তাকালো দরজার দিকে। গোল গোল চোখে দুটো বেরিয়ে আসার উপক্রম অব্রর। দরজা দাঁড়ানো লোকটি আপাদমস্তক দেখল সেজুতি। অফ হোয়াইট রঙের শার্টের ওপর কালো জ্যাকেট, কালো ডেনিম প্যান্ট, একজোড়া চকচকে দামি বুট, সাথে সিলভার রঙের দামি ঘড়ি কবজিতে। পা থেকে শুরু করে মাথা অবধি আভিজাত্য আর আভিজাত্য, কিন্তু অতি আশ্চর্য। হাসপাতালের ভিতরে লোকটি সানগ্লাস পরে ঢুকছে, যা গ্লাস দুটো নাক অবধি এসে ঠেকল। চোখ তো খুঁজে পাওয়া বাহুল্য। মাথায় একটা কালো ক্যাপ, মুখে আবার মাস্ক। লোকটার চেহারা এতটুকুন অংশ যদি দেখা যায়, সে যদি অনেকক্ষণ দেখল, তবুও অব্রর এমন অবাক চাউনির কারণ তলিয়ে পেল না। অন্যদিকে অব্র ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে আছে। এটা কি তার ভাই? ঠেকছে তো তার ভাইয়ের মতো, কিন্তু এইটুকু সময় এমন উদ্ভট সেজে এলো কোত্থেকে? মুখে মাস্ক, মাথায় ক্যাপ, আবার চোখে টায়ারের মতো গোল গোল গ্লাস দুটো বা পড়েছে কেন? চেনায় কি কোনো উপায় রেখেছে? বহু কষ্টে চিনল হয়তো। সেজুতির দিকে ফিরে দেখল সেজুতি কেমন কেমন চোখে তাকিয়ে আছে। অব্র দাঁত কেলিয়ে হাসল। সে যে এক মুহূর্তের জন্য বোকা বনে গিয়েছে। তাও তার নিজের ভাইকে না চিনতে পেরে সেটা এই মেয়েকে কিছুতেই বোঝাতে দেবে না। আচ্ছা ভাই, বুঝিনি তো। তার তো আবার অনেক বুদ্ধি, যাকে বলে শিরায় শিরায়। অব্র চট করে রুদ্রর দিকে চোখ ঘোরালো। রুদ্র কারো চাউনি তোয়াক্কার করে? সে তার মতো শক্ত পায়ে ক্যাবিনের ভিতর ঢুকল। অব্র তখনও ঠায় দাঁড়িয়ে। সে এখনও শিওর হয়নি এটা ভাই কিনা। রুদ্র এসেই ঠিক তার গা ঘেঁষে দাঁড়ালো। নিচু আওয়াজে বলল, ডক্টর হোসেনকে ডেকে আন। রুদ্র যতটুকু পারল শব্দ এবং কথা কম খরচ করতে তাই করল। পাছে সে যদি চিনে ফেলে যদি, তাহলে লাভের লাভ কিছুই হবে না। অব্র এবার নিশ্চিত এটা তার ভাই। রুদ্র উত্তর না পেয়ে আবার তাকাতে সে চটপট বেরিয়ে গেল। বেশি দূর যেতে হয়নি। এর আগেই ক্যাবিনে ঢুকলো হোসেন। ডাক্তার মানুষ, পেশেন্টের ভিড়ে তাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য। তাও বন্ধুর মেয়েকে নিজের মেয়ে থেকে কোনো অংশে কম ভালোবাসে না তিনি। সুযোগ পেলেই একবার করে চলে আসছে। সে যদি এতক্ষণ দুই ভাইয়ের দিকে চেয়েছিল। লোকটা হাঁটা চলা দাঁড়ানো অন্যরকম। অব্র তার ভাই, অথচ কি সাদামাটা। সে মনে মনে ভাবল, অনেকে হাসপাতালের গন্ধটাও সহ্য করতে পারে না, তাই হয়তো মুখে মাস্ক বেঁধেছে, কিন্তু চোখে সানগ্লাস। হাসপাতালের ভিতরে কেন সানগ্লাস পরে ঘুরে বুঝি? রুদ্র বেশ আস্তে আস্তে কথা বলছে, সাথে চেষ্টা করছে কণ্ঠে গম্ভীরতা না টানার। সে রাতে মাত্র দুটো কথা বলেছিল সে মেয়েটির সাথে, যদি মনে রেখে দেয় তাই এত সাবধানতা। কিন্তু রুদ্রর কথা বলবে আর তাকে গাম্ভীর্য থাকবে না, সে কি হয়? তার উপর সে যদি অদ্ভুতভাবে দেখছে তাকে। সে যদি তার উদ্ভট সাজের জন্য চেয়ে আছে, রুদ্র সেটা বোঝেনি। সে ভাবছে চিনে ফেললে কি? হোসেনের সাথে কথা শেষ, এখন বাড়ি ফেরার পালা। রুদ্র সেজুতির দিকে তাকালো। সেজুতি বুঝল না এত কিছু দিয়ে মুখ ঢাকলে কেউ বোঝে। রুদ্র ছোট করে বলল, চলুন। সেজুতি নিঃশব্দে বেড থেকে নামার উদ্যোগ নিল। পা দুটো ফ্লোরে
ঠেকাতেই কামড়ে ধরলো বোধ হয়। প্রচণ্ড ব্যথায় টান টান হয়ে এলো। সে যদি দাঁড়াতে পারল না, পারার কথাও নয়। পরে যেতে নীতি খপ করে ধরে ফেলল রুদ্র। যা পেয়েছে তা ধরেছে। আর জায়গাটা যে সে যদি সরু কোমর, বুঝতে সময় লাগেনি তার। হোয়াট হ্যাপেন? চমকে তাকালো সে যদি। এই তো ঠিক এরকমই গম্ভীর সুরে একটা প্রশ্ন ঠিক আগেই শুনেছে সে। হ্যাঁ, অবিকল একরকম। কিন্তু কোথায় শুনল? রুদ্র আজ করতে পারল সে যদি চাওনি। এমন তীব্র দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে ধীরে স্বরে বলল, আপনার কি হাঁটতে সমস্যা হচ্ছে? রুদ্র তখনও ধরে আছে কোমর। মেয়েদের স্পর্শ করা তার কাছে নতুন কি, কিন্তু সমস্যা হলো সে যদি সে কিছুতেই পরপুরুষের অযাচিত স্পর্শ চায় না। মোস্টামুস্তি করে রুদ্রর হাত সরিয়ে দিয়ে বেডের স্ট্যান্ড ধরে দাঁড়ালো। হ্যাঁ বোধক মাথা নাড়ালো নিচের দিকে চেয়ে। হাঁটতে সমস্যা হচ্ছে তার। সমস্যা কি? সে হাঁটতে পারবে কি না সেটা সন্দেহ এখন। পা দুটো ফুলে ফেফে একাকার বোধ হয়। পা উল্টে পড়ছিল তখন। ভাগ্যিস পা দুটো গাড়ির নিচে পড়েনি। হোসেন এক পা এগিয়ে দিয়ে এসে বলে, হ্যাঁ মিস। নাম ধরা ডাকার আগেই হোসেনকে থামিয়ে দিল রুদ্র। তৎপর কণ্ঠে শুধালো, ওনার কি পায়ে কিছু হয়েছে? জি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে। ওর পায়ে হাড়ে ব্যথা, 2-1 দিন লাগবে সারতে, সেটা ওকে আমি বলে দিয়েছি। এখন তো হেঁটে যেতে পারে না। আমি বরং ওর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করি। হোসেন যেতে নিল, রুদ্র আটকে দিল, দরকার নেই, আই উইল ম্যানেজ। অব্র নীরব দর্শক। তার এখানে বলার কিছু নেই এখন। মুখস্থ বিদ্যা সে ভালো হলেও চটপট কিছু বলার মতো জ্ঞান নেই তার ওপর। যেখানে স্বয়ং রুদ্র, সেখানে সে বলবে বা কী? ওদিকে সে যদিও ভুরু কুচকে আছে, সে হাঁটতে পারে না। লোকটা হুইল চেয়ারে আনতেও মানা করছে। উড়ে উড়ে যাবে তাহলে? হোসেন বললেন, কিভাবে ম্যানেজ করবে মিস্টার? হোসেন শেষ করতে পারেনি। রুদ্র ফট করে সেজুদিকে কোলে তুলে ফেলল। উপস্থিত সবাই ভরকে গেল। চক্ষু চরক গাছ তাদের। অব্রত মনে হলো তার ঠোঁট দুটো দু প্রান্তে চলে গেল। এরা আর এক হবে না, কোনো দিনও না। সে যদি মাথা, গোটা আকাশটা ভেঙে পড়ার অবস্থা। এই লোক তাকে কোলে নিয়েছে কেন? কি সর্বনাশ! অচেনা অজানা লোকের কোলে চড়ে সে বাসায় যাবে। ছি ছি! অব্র ভাবছে, ভাই তো রাত ছাড়া কোনো মেয়ের ধারে কাছে ঘেঁষে না। তবে আজ একেবারে সবার সামনে একটা মেয়েকে কোলে তুলে নিল। অব্র চোখ কষলে আবার তাকালো এদিকে। সে যদি লজ্জায় নুয়ে পড়ছে হোসেনের সামনে। লোকটা তো বাবার বন্ধু। একজন পরপুরুষ তাকে কোলে নিয়েছেন। তিনি কি ভাবছেন? হোসেন টু শব্দ করলেন না। প্রত্যেককে একবার করে দেখে ক্যাবিন ছেড়ে বের হলেন তিনি। এত কিছুতে হেলদোল নেই, শুধুমাত্র ওই একজনের। কাউকে পাত্তা না সে কোনো দিনই দিয়েছে। আজ কি এমন স্পেশাল দিন যে আজ দেবে? এদিকে সে যদি রীতিমতো হাত পা ছোটাছুটি শুরু করলো। হুট করে কোলে তোলা রুদ্র শার্ট যা একটু খামছে ধরছিল ছেড়ে দিল তাও। রেগে মেগে বলো, এসব কি অসভ্যতা? আপনি আমাকে ছোঁয়ার আগে আমার অনুমতি নিয়েছেন? আপনাকে কে বলেছে কোলে তুলতে? নামান, নামান বলছি। রুদ্র তাতে কার নেই। সে হাঁটা শুরু করতেই সে যদি দ্বিগুণ হারে মোচড়ানো শুরু করলো। আপনি কথা শুনছেন না কেন? আপনার নামাতে বললাম তো। আপনি আশ্চর্য মানুষ তো। আপনি, আপনার কি লজ্জা? লিসেন, আপনি যত ইচ্ছে চেঁচাতে পারেন। আপনার কথা আমি আপনাকে নামাবো ভাবলে ইউ আর রং। তবে এভাবে লাফাতে থাকলে মেঝেতে ফেলে দিব সেটুকু নিশ্চিত। আপনার তো হাতে পায়ে ব্যথা, নতুন করে নিশ্চয় পরে ব্যথা পেতে চান না। ভালোই এটাই। একদম চুপ করে থাকুন। রুদ্র ক্ষুদ্র কণ্ঠে চুপসে গেল সে যদি। ভয় পেল কি? এমনিতে সারা গায়ে ব্যথা, পায়ে তো আর বেশি ব্যথা। এমন অবস্থায় যদি সত্যি নিচে ফেলে দেয় তবে 1 সপ্তাহ আর সোজা হয়ে দাঁড়ানো যাবে না। কোলে যখন নিয়েছে স্পর্শটুকু আর ফেরত দেওয়া যাবে না। তার থেকে থাক বরং।
অভ্রর দায়িত্ব ছিল বিল মেটানো। কাজ ছেড়ে সে রুদ্রদের পিছু পিছু এলো। তার মনে হচ্ছে টিকিট ছাড়া সিনেমা দেখছে সে। যা হিরো রুদ্র আর হিরোইনে মেয়েটি পাশাপাশি কিন্তু মানিয়েছে, একদম পারফেক্ট যাবে বলে। নিজের ভাবনার ঠোঁট টিপে হাসল অভ্র। ভাই জানলে তাকে উল্টো করে ঝুলি, এটা তো নির্ঘাত। রুদ্র সেজুতি একে গাড়িতে বসিয়েছে, নিজে এসে বসেছে পাশে। সেজুতির দিকে চেয়ে বলল, সিট বেল্ট বাঁধুন। সেজুতি এতক্ষণে অন্যমনস্ক ছিল। প্রথম দিকে তার খেয়াল না পড়লেও আস্তে আস্তে লোকটার গায়ে গন্ধ ভীষণ চেনা লাগছিল। তার আগেও পেয়েছে, একজনের সাথে মিলেছে খুব। কিন্তু কোথায় সে আর কোথায় এলো? মেজাজি কিন্তু ভালো লোকনি, কৃতজ্ঞতা বোধ থেকে হেল্প তো করছে তার। কিন্তু ওই লোকটা, না না, ওই মানুষটাকে নিয়ে ভাবা যাবে না। তাহলে সারা শরীর সুচ ফোটার মতো যন্ত্রণা হয়, ঘিন ঘিন করে, নিজেকে ঘেন্না লাগে। সে যদি সারা না পেয়ে রুদ্র একই কথা আবার আওড়ালো। সে যদি নড়ে উঠল যেন সম্মতি ফিরে পেয়ে বলল, হ্যাঁ জি বাঁধছি। কিন্তু বেল্ট নেড়ে চেড়ে হতাশ হলো সে যদি। সে সিট বেল্ট বাঁধতে জানে না, জানবেই বা কী করে? প্রাইভেটে চড়েছে কোনো দিন, সবসময় বাস রিক্সা না হলে সিএনজি। এদিকে সংকোচে কথাটা লোকটাকে বলতেও পারবেন না, কিন্তু রুদ্র ঠিক বুঝেছে সে যদি বেল্ট নড়ে চড়ে দেখাতে মাথা ঢুকছে কথাটা। অবাক না হয়ে পারল না। এখনকার মেয়ে কিনা গাড়ির সিট বেল্ট বাঁধতে জানে না। এগিয়ে এসে সে যদি হাত থেকে নিয়ে নিজেই বেল্ট বাঁধল। সে যদি প্রথমে কাচুমাচু করলো, পরমুহূর্তে স্বাভাবিক হয়েছে। সবাই সব কিছু পারবে এমন কোনো কথা আছে নাকি? এই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছে মনে মনে রুদ্র গাড়ি স্টার্ট দিল। তা করে ছুটে চলো সেটি। গাড়ির মধ্যে একটু শব্দও নেই। সে যদি মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। চিন্তা অবস্থা খারাপ তার। বাবা কি করছে জানে না। সে বেরিয়েছে সেই সকালে, এখন বিকাল। দুপুর খেয়েছে বা কি? কথাও তো ছিল বাজার নিয়ে গিয়ে তারপর রাঁধবে। পথে এত কাহিনী ঘটবে কে জানতো? সেজুতির দিকে একবার তাকিয়ে আবারও সামনের দিকে ফিরে তাকালো রুদ্র। এত সময় চড়া নীরবতা ভঙ্গ করে বলে, কি লাভ এসব করে? সেজুতি প্রশ্ন নিয়ে চোখ ঘোরালো রুদ্রের দিকে। সে সামনে তাকে ড্রাইভ করছে তখনও বুঝলো না ঠিক। আই মিন, এভাবে নিজের লাইফ রিস্ক নিয়ে কাউকে বাঁচিয়ে কি লাভ হয় আপনার? পুরোটাই তো ক্ষতি। আজ তো আপনার খারাপ কিছু হতে পারতো, তাই না? রুদ্র তাকাতে সে যদি মুচকি হাসলো। রুদ্র স্ট্রিংয়ে রাখা হাতটা কেঁপে উঠল। ঈশা মনের তীব্র বিরোধিতা জানিয়ে বলো, এ হাসি বড্ড বিশ্রী। সে যদি তার ঋণঋণী কণ্ঠে বলো, লাভ লোকসান বিবেচনা করলে কাউকে সাহায্য করা যায় না। সব সময় নিজেকে উচ্চ মনে করে পদক্ষেপ নিতে হয়। একটা মানুষ তার পরিবারের একমাত্র সাহারা হতে পারে তার কাঁধে অনেক দায়িত্ব। আপনজনগুলো তার দিকে চেয়ে বেঁচে, কিংবা তার জীবনের মূল্য কারো কাছে অনেক বেশি। সেই মানুষটা যদি আমার উসিলায় একটা নতুন জীবন পায়, আমি তাতে ধন্য। আর তাতে যদি আমার কিছু হয়, এতে আমার কোনো আক্ষেপ থাকবে না। রুদ্র অবাক হয়ে শুনল। চেহারা ঢেকে থাকা সেই বিস্ময় সে যদি দৃষ্টিগোচর হয়নি। রুদ্র বলল, আর আপনার পরিবার, তাদের কি হবে? যদি দীর্ঘশ্বাস ফেলে বলো, আসলে যার আয়ু যতটুকু সে ততটুকুই বাঁচবে। আমার আপনার হাতে কি কিছু আছে? সব সৃষ্টিকর্তার হাতে, যখন উনি ঠিক ব্যবস্থা করবে। তাছাড়া আমার ভরসা একটা জায়গায় আছে, সেটা হলো হোসেন আঙ্কেল। উনি আর বাবা আপন ভাইয়ের মতো। আমার কিছু হলে বাবাকে উনি দেখে রাখবেন। হয়তো সেই ভরসাতেই আমি এইসব করার সাহস পাই। আমার তো বাবা ছাড়া কেউ নেই। কিন্তু আপনার নিশ্চয়ই একটা গোটা পরিবার আছে, বাবা মা। এইটুকু শুনতেই রুদ্র থমকে বললেন, চুপ করুন, আমি চাইছি না আপনি আর কথা বাড়ান। সে যদি তাজ্জব বনে গেল। একটা অপরিচিত মানুষ কীভাবে ধমকায় কেউ? মাথায় সিট আছে নির্ঘাত, না হলে নিজেই তো জানতে চাইছিল। হুট করেই চেতে গেল কেন? বয়ে গেছে আমার ওনার সাথে কথা বাড়াতে। রুদ্র মুখ শক্ত করে এলো, স্পিড বাড়ালো রাগের। মনে মনে আর্তনাদ করে বলল, কেউ নেই, আমার কেউ নেই। এই গাড়ি থামান, গাড়ি থামান। হঠাৎ সে যদি চিৎকার ভাবনা থেকে ছিটকে পড়ল রুদ্র। নিজেকে কোনো
মতের সামনে তাড়াহুড়ো করে ব্রেক কষল গাড়িতে। কি হয়েছে, এমন চেঁচালেন কেন? আরে চেঁচাবো না তো কী করব? আর একটু হলেই তো মারা পড়তো। সে যদি আঙ্গুল বরাবর সামনে তাকালো রুদ্র। রাস্তার পাশে চিত হয়ে শুয়েছিল একটা ছোট কুকুরছানা। রুদ্র গাড়ি এত স্পিড দেখে ভয়ে দৌড় লাগিয়েছিল। সে যদি তো ভেবেই নিয়েছে বেচারা শেষ। রুদ্র ঠিক সময় ব্রেক না কষলে হয়তো তাই, কিন্তু এটা রুদ্রের কাছে আহামরি লাগেনি। একটা সামান্য কুকুরছানা তো এমনভাবে চেঁচালে যেন উনি চাকার তলে পড়েছেন। মেজাজ তো আগেই তেতে ছিল, এবার বাকি কলাও পূর্ণ হলো তাদের। পাশ থেকে সেজুতির বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। দুষ্টকণ্ঠে বলল, যাক বাবা, আপনি সময় মতো ব্রেক করলে না হয় কী যে হতো। বাচ্চাটা মারা গেলে ওর মা তো খুব কষ্ট পেত, কুকুর তো কী হয়েছে, মা তো মাই বলুন। রুদ্র জল শক্ত করে তাকালো, কটমটো করে বলল, আপনাকে চুপ করতে বলেছিলাম না আমি? আর একটা কথা বলে এবার গাড়ি থেকে ফেলে দিব। অপমানের মুখটা থতমত হয়ে এলো সেজুতির। গাড়ি থেকে ফেলে দেবে? খেপে বলল, এই আমি কি আপনার গাড়িতে যেচে উঠছি নাকি? আপনি তো নাচতে নাচতে আমার গাড়িতে এনে বসালেন, এখন আবার গাড়ি নিয়ে খোঁটা দিচ্ছেন। যাব না আমি আপনার গাড়িতে, এক্ষুনি নেমে যাবো আমি। খুলুন এটা। না তো দরজা টেনে খোলার অনেক চেষ্টা চালিয়ে লাভ যখন হলো না, তখন রুদ্রর দিকে তাকালো সেজুতি। সে মন দিয়ে ড্রাইভ করছে, পৃথিবীতে এটাই একমাত্র তার কাজ এখন। সেজুতি ফোঁস করে বলল, কি করছেন আপনি? দরজা খুললেন না কেন? রুদ্র প্রত্যেক উত্তর লক করে দিয়েছে, সুতরাং আপনি আর বেরোতে পারছেন না যতক্ষণ না আমি চাইছি। তাই এখন চুপচাপ বসে থাকা ছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই।